আজকের প্রতিবেদন শুরু করছি অত্যন্ত দুঃখের সাথে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে। বুদ্ধদেব ভট্টাচার্য আমি যতটুকু জানি, আমার এই বয়সে আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন সৎ কমিউনিস্ট নেতা খুব কম দেখা যায়। হেরে গেছেন, সসম্মানে তুলে দিয়েছেন রাজ্যের রাজ্যপাট মাননীয়ার হাতে, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। হেরে গেছেন তার ছলনাতেই। তিনি অকপটে বলেছিলেন যে এই চোরের রাজ্যে বা রাজত্বে আমি মন্ত্রী হতে চাই না। কজন রাখে এরকম সাহস, এরকম কথা বলার সাহস? খবরটা যখন শুনলাম গতকাল, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। বুদ্ধবাবু সত্যি বাংলার একজন, কি বলবো, সর্বজনবিদিত নেতা ছিলেন। তার অভাবটা কোনো দিনই পূরণ হবে না। অনেক দিনই অসুস্থ ছিলেন, কিন্তু লড়াই তার থেমে থাকেনি। লড়াই তিনি করেছেন, লড়াই করে ফিরেও এসছেন। কিন্তু এবারটি আর হলো না। চির নিদ্রায় চিরবিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমার সশ্রদ্ধ প্রণাম তার প্রতি। আজকের প্রতিবেদনের শুরুটা আমি এভাবেই করলাম। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আজকে বুদ্ধবাবুর কথা যতই বলবো ততই তার শেষ নেই। কারণ একটা ভালো লোকের কথা বলা, আর উনার মতো একজন নেতার কথা বলা ধৃষ্টতা আমার নেই। সত্যিকারের কমিউনিস্ট নেতা বুদ্ধবাবু ছিলেন, এ কথা সবাই মানেন, আমিও মানি। যাই হোক, ওনার আত্মার চির শান্তি কামনা করি। বুদ্ধবাবু অমর রহে। এবারে আসি অন্য প্রসঙ্গে। বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। আজকে আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ বিএসএফের ইস্টার্ন হাইকমান্ডের সঙ্গে কথা বলে একটি সর্বদলীয় কমিটি গঠন করেছেন এবং বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাদের উদ্দেশ্যেও তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবেই মাইনরিটিস যারা আছেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। এবং এই যে কমিটি, ইস্টার্ন কমান্ডের যে বিএসএফের হাইকমান্ড আছেন, তিনি যে কমিটিটা তৈরি করে দিয়েছেন তার নেতৃত্ব দেবেন ইস্টার্ন হাইকমান্ডের বিএসএফের যে প্রধান আছেন, সাথে আরও অনেকেই আছেন। এরা নজর রাখবে, বর্ডারে নজর রাখবে, সাথে সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ প্রতি ঘন্টায় চলবে, এরকমই একটা কথা হয়েছে। দেখুন, এটা তো ঠিক, বাংলাদেশে মাইনরিটিস বলতে হিন্দুরাই, তাদের কিন্তু খুবই বাজে অবস্থা। আমি আজকে একটা বালুরঘাটের একজন ভদ্রলোকের কথা বলবো। তিনি নাম কীর্তন করেন, ওপারে গিয়েছিলেন নাম কীর্তন করতে, তাদের আত্মীয় স্বজনও ছিল সেখানে। গতকাল তিনি বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। ওনার নাম পার্থ অধিকারী, কুন্ডু কলোনিতে তিনি থাকেন। ভদ্রলোকের কাছে যেটুকু শোনা গেল, বিভৎস, মানে আমি এখানে সবটা বলবো না, কিন্তু উনি বলছেন যে বাংলাদেশে যেন কেউ কোনো দিন না যান।
রাত্রিবেলা রাতের অন্ধকারে ওনাদেরকে ধাওয়া দিয়ে পালাতে বাধ্য করে। পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে উনি এবং ওনার সাথী একজন মহিলা, আমি জানি না উনি স্ত্রী কি না, বা সাথে আরও দুজন ছিলেন, তারা রাতের অন্ধকারে ওই পুকুর পাড়ে ঝোপের আড়ালে সারা রাত বসে থেকে ভোরের আলো ফুটতেই সমস্ত ব্যাগপত্র ওখানেই ফেলে দিয়ে গামছা পরে ওখান থেকে বেরিয়ে আসে, যেন মনে হয় যেন যে ওরা লোকাল লোক, বাইরের লোক না, এইটা দেখাতে গিয়ে ওদের হাতেও ধরা পড়ে যায়। কাকতি মিনতি করে কোনো রকমে বাংলাদেশ বর্ডারটা পার হয়, কিন্তু তারপরে উনি যে কথাগুলি বলেছেন যে ওখানে বাংলাদেশিরাও চিকিৎসার জন্য আসছিলেন, তাদের প্রতি অকথ্য, আমি বলবো না কী ধরনের অত্যাচার হয়েছে, যেটা এটা ইউটিউবের বাইরে আছে, আমি সেই জন্য বলতে পারবো না, ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, সেই জন্য আমি বলতে পারবো না অত্যাচারের কথাটা। তো এইভাবে উনি হিলি বর্ডার দিয়ে পার হয়ে এসে বলছেন যে ভুলেও কেউ কোনো দিন বাংলাদেশে যাবেন না, আমি তো যাবই না, এবং কোনো ভারতীয়রই বাংলাদেশে যাওয়া উচিত না। শুধু এই নয়, আরও অনেক অনেক কয়েকজনের কথা আছে যারা, যেসব হিন্দুরা ওখানে আছে, তারা যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে সেটা কিন্তু একমাত্র তারাই বলতে পারবে। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষের যে ত্রিপুরা থেকে পশ্চিমবাংলায় যে প্রায় 4,500 বর্গ কিলোমিটার যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে লক্ষ লক্ষ লোক এপারে আসার জন্য কিন্তু বিএসএফের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিও হচ্ছে, তর্কাতর্কি, মানে গুলি চালিয়ে দাও তাও ভালো, কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে ঢুকতে দাও। দক্ষিণ দিনাজপুর জেলার 2-3টে জায়গায় তাদের যারা লোকাল আত্মীয়, তারা জোর জবরদস্তি করে বাংলাদেশের ওপারে তাদের আত্মীয়দেরকে জোরপূর্বক বিএসএফের সঙ্গে প্রায় দাদাগিরি করে ঢুকিয়েছেন। বলছেন যে তাদের থাকার জায়গা নেই, কিন্তু তবুও তারা চাল ভাজা মুড়ি ভাজা খেয়ে থাকবেন, কিন্তু ওই পারে আর যাবেন না। রাস্তায় ফুটপাতে পড়ে থাকবেন, কিন্তু ওই পারে আর যাবেন না। ভিটে মাটি ছাড়া হয়ে তারা চলে এসছেন। আজকের এই যে পরিস্থিতি, বাংলাদেশ সরকার কালকে শপথ নিয়েছেন, মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী ব্যক্তি, তিনি বলেছেন যে সর্বপ্রথম সন্ত্রাস কমাতে হবে, সন্ত্রাসকে বন্ধ করতে হবে। সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন, কারণ ওনার বক্তব্য অনুযায়ী যে সন্ত্রাস চলতে থাকবে, আমি রাজাসনে বসে রাজত্ব চালাতে পারবো না। খুবই দামি কথা উনি বলেছেন, কিন্তু তারপরেও সন্ত্রাস কমেনি। আজকে যদি শুধু শেখ হাসিনাকে সরানোর জন্যই এই সন্ত্রাস হয়ে থাকতো, তাহলে শেখ হাসিনা তো 5 তারিখেই বেরিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে, তাহলে সন্ত্রাস কেন কমছে না? সন্ত্রাসটা শুধু শেখ হাসিনাকে তাড়ানোর জন্যই নয়, সন্ত্রাসটা ছিল বাংলাদেশকে সংখ্যালঘু মুক্ত করার জন্য। বাংলাদেশকে সংখ্যালঘু মুক্ত করতে পারলে তারা ইসলামিক শরিয়া আইন চালাতে পারবে, সেকুলারিজমটা থাকবে না। এই সব কারণের জন্যই সেইখানে এই অবস্থা আজকে দাঁড়িয়ে আছে যে হিন্দুরা যাওয়ার কোনো রাস্তা নেই, দরজা জানলা বন্ধ করেও তারা ঘরে থাকতে পারছে না, জানলার কাঁচ ঢিল দিয়ে ভাঙা হচ্ছে। আপনারা তো অনেকেই দেখেছেন, বিভিন্ন প্রতিবেদনে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যমুনা টিভি সরাসরি কিছু কিছু ছবি দেখিয়েছে যেগুলি বিভৎস। আওয়ামী লীগ, শেখ হাসিনার ছেলে গত পরশুদিন যে বক্তব্য উনি রেখেছেন, তারপরে আমরা দেখলাম যে
আওয়ামী লীগ যে মরে যায়নি কথাটা বলেছেন। আওয়ামী লীগের প্রচুর সৈনিক, যারা আওয়ামী লীগের যারা সদস্য, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বেরিয়েছে। আজকে কিন্তু একটা বড় আন্দোলন হয়েছে। সেই আন্দোলনটা শুধুমাত্র হিন্দুদের আন্দোলন। তারা মাইনরিটিসদের বাঁচানোর জন্য আন্দোলন শুরু করেছেন, রীতিমতো গর্জে উঠেছেন যে আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে বাংলাদেশে থাকতে দিতে হবে, আমাদেরকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। কিন্তু প্রশ্নটা এখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে পুলিশ এখনও কাজ করতে পারছে না। যতক্ষণ পুলিশ কাজ করতে না পারবে ততক্ষণ শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা কিন্তু সেনাবাহিনীর দ্বারা সম্ভব হবে না। সেনাবাহিনী এখনও পর্যন্ত তাদের দায়িত্ব পুলিশের উপরে তুলে দিতে পারেনি। সেনাবাহিনী যদি দায়িত্ব পুলিশের উপরে তুলে না দেয়, প্রত্যেকটা থানা ভস্মীভূত হয়ে গেছে। থানাগুলি যদি আপনারা দেখেন, হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, থানাগুলিকে শেষ করে দিয়েছে। একটা থানা নেই, থানায় একটা গাড়ি নেই, একটা গাড়ি অক্ষত নেই, কাগজপত্র থেকে শুরু করে সব। 518 জন হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে ওই যে জামায়াতের যে কট্টরপন্থী যারা ছিলেন জেলে, তারা কিন্তু পালিয়ে গেছে, জেল খুলে দেওয়া হয়েছে। কীরকম অরাজক পরিস্থিতি। হাসিনা সরকার ভারত বিরোধী কাজের জন্য এদেরকে কিন্তু অ্যারেস্ট করে রেখেছিল। আজকে যেটুকু আমি খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের যে ন্যাশনাল চ্যানেলগুলি আছে তাতেও আপনারা দেখতে পাবেন যে এরা কিন্তু আবার ঘাঁটি গেড়েছে আমাদের এই বর্ডার এরিয়াতে। ভারত বিদ্বেষী কার্যকলাপ কিন্তু আবার শুরু হবে বলে আমার মনে হচ্ছে। জানি না এতে কতটা কি। আমাদের রাজ্যের অবস্থা তথৈবচ। কোনো রকমভাবেই শাসক দলের তরফ থেকে কোনো রকম ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানুষ ঢুকছে। বিএসএফ, কালকে একজন মহিলা বিএসএফকে গুলি করে দিয়েছে। বাংলাদেশি যারা ভিতরে ঢুকছিল তারা জলপাইগুড়িতে বিএসএফ মহিলাকে গুলি করে দিয়েছে, প্রতিবাদ ওই বাধা দিয়েছিল বলে। কেউ দেখার নেই। অরক্ষিত বর্ডার, যা খুশি তাই। শুভেন্দু অধিকারী বললেন, কি বললেন, যে 1 কোটি লোক শরণার্থী বাংলায় ঢুকবে। 1 কোটি শরণার্থী বাংলায় ঢুকলে আমাদেরকেই জায়গা দিতে হবে। মহা মুশকিলের কথা। আমাদেরকেই জায়গা দিতে হবে মানেটা কি? আমাদেরকে জায়গা দিতে হবে মানে আমরা কোথায় তাদেরকে জায়গা দেব? নিজেদের যে অবস্থা, 11 কোটির উপরে পশ্চিমবাংলায় জনসংখ্যা, তারপরে যদি 1 কোটি লোক ঢোকে, শুধু তো জায়গার অভাবই হবে না তাই নয়, চুরি ডাকাতি রাহাজানি নানা রকম অসামাজিক কাজকর্ম, অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে যাবে। রাজ্যের অর্থ ভাণ্ডারের তো তথৈবচ অবস্থা, তার আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং প্ল্যানিং দরকার। জানি না সরকার কি প্ল্যানিং করছে বা ভারত সরকারই বা কী প্ল্যানিং করছে, কিন্তু যেভাবে অনুপ্রবেশ শুরু হয়েছে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আগামী দিনে, সেটা কিন্তু আমরা আগামী দিনে বুঝতে পারবো। যাই হোক, আমি আজকে আর এই বাংলাদেশ নিয়ে আর এই বিশেষ কিছু বলবো না। মোহাম্মদ ইউনূসের 2টো জিনিস আমার ভালো লেগেছে। একটা হচ্ছে উনি ওইটা বললেন যেটা যে আমার প্রথম কাজ হচ্ছে যে সন্ত্রাসটাকে বন্ধ করা। কিন্তু গতকালেও বলার পরেও সন্ত্রাস বন্ধ হয়নি। গতকাল বাংলাদেশ সময় রাত 9টায় উনি শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি ওনাকে শপথ বাক্য পাঠ করান, আর শপথ বাক্য পাঠ করানোর পরেই তার কাছে খবর আসে যে যতদূর সম্ভব রাজশাহী কি কুমিল্লাতে 13 জনকে মারা হয়েছে। তিনি মাইকটা ছেড়ে দিয়েই কিন্তু হাউ হাউ করে কেঁদেছিলেন। তো
এই যে কেঁদেছিলেন, এটাতে তার একটা সিম্প্যাথেটিক মাইন্ডের আমরা পাই যে না সত্যি তিনি হয়তো ব্যথিত, দুঃখিত। আর যে দেশের যে প্রধান, তার তো এরকমই হওয়া উচিত, মানবিক হওয়া উচিত। তা আমি আশা করব যে মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। তিনি যখন বাংলাদেশের রাজ্যপাট হাতে নিয়েছেন, তিনি মানবিক দিকটাকে প্রথমে দেখবেন এবং আশা করব যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নতুন করেই হোক, আবার ইসলামিক দেশ হিসাবেই প্রতিষ্ঠিত থাক বাংলাদেশ। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যাতে সে দেশের সংখ্যালঘুরা সেই দেশেই থাকতে পারে, সেই ব্যাপারটাকে প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। তিনি আরও অনেক কথা বলেছিলেন যে দেশটা চালাবে এই কলেজের ছাত্রছাত্রীরাই, যারা এই মানে আন্দোলনটা সংগঠিত করে নতুন বাংলাদেশের জন্ম দিল, এরাই চালাবেন। কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে? কারণ গত পরশুদিন বিএনপির যে সমাবেশ হলো, তাতে যেসব বক্তব্য আমরা শুনলাম, তাতে কি বাংলাদেশ আদৌ শান্তিতে থাকতে পারবে? প্রশ্নটা তুললাম, আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।